সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় শহর রাস আল খাইমাতে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ দুজন নিহত হয়েছেন। দেশটির জেনারেল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, নিহত পাকিস্তানি পাইলট ২৬ বছর বয়সী ফ্রিয়ানজা পারভিন। তার সঙ্গে ছিলেন ভারতীয় ডাক্তার সুলাইমান আল মজিদ, তার বয়সও ২৬ বছর। বিধ্বস্ত বিমানটি ছিল প্রাইভেট ট্যুরিজম এভিয়েশনের। কফট রেটানা হোটেলের কাছে সৈকতে অবতরণ করার সময় বিধ্বস্ত হয় বিমানটি। ঘুরে ঘুরে আরব আমিরাতের দর্শনীয় স্থান দেখার জন্য এটি ভাড়া করা হয়েছিল। আমিরাতের দূতাবাস জানিয়েছে, নিহত পাইলটের মরদেহ সোমবার পাকিস্তানে পাঠানো হয়েছে। ২০২৪ সালে একের পর এক বিমান দুর্ঘটনার সাক্ষী হয়েছে পুরো বিশ্ব। শুধু দুর্ঘটনার সংখ্যার দিক দিয়েই নয়, প্রাণহানি এবং আর্থিক ক্ষতির পরিমাণও ছাড়িয়ে গেছে আগের রেকর্ড। এর মধ্যে চলতি মাসে মাত্র ১৩ দিনেই বিশ্বের নানা প্রান্তে অন্তত ৮টি বিমান দুর্ঘটনা ঘটেছে। আর এসব দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৩৪ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। রবিবার দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে জেজু এয়ারলাইন্সের বোয়িং 737-800 মডেলের একটি বিমান। এই দুর্ঘটনায় ১৭৯ জন যাত্রীর মৃত্যুর খবর জানিয়েছে দেশটির কর্মকর্তারা। বিমানটিতে ক্রু সহ মোট ১৮১ জন যাত্রী ছিলেন। এছাড়া রবিবার আরও দুটি বিমান দুর্ঘটনা ঘটেছে। নরওয়ে থেকে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে ১৮২ জন আরোহী নিয়ে যাত্রা করে রয়্যাল ডাচ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। তবে উড্ডয়নের পরপরই কোনো কারণে এটি আবারও ওই বিমানবন্দরে ফিরে আসে এবং জরুরি অবতরণের চেষ্টা করে। এ সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি। তবে যাত্রীরা সবাই অক্ষত আছেন। কানাডায়ও একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এয়ার কানাডার বিমানটি দেশটির হ্যালিফ্যাক্স বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করে। এ সময় প্রচণ্ড গতিতে পিছলে গিয়ে এতে আগুন ধরে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে বুধবার দুর্ঘটনার মুখে পড়ে আজারবাইজান এয়ারলাইন্সের ERJ-190 মডেলের একটি যাত্রীবাহী বিমান। এই ঘটনায় বিমানের ৬৭ জন যাত্রীর মধ্যে ৩৮ জনের মৃত্যু হয়। এর আগে গত ২২ ডিসেম্বর দক্ষিণ ব্রাজিলের পর্যটন শহর গ্রামাদোতে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় ১০ জন যাত্রীর সবার মৃত্যু হয়। একই দিন পাপুয়া নিউগিনিতে একটি বিমান ভেঙে পড়ে, তাতে ৫ জনের মৃত্যু হয়। তবে ঠিক কী কারণে সেটি বিধ্বস্ত হয় তা এখনও স্পষ্ট নয়। গত ১৮ ডিসেম্বর আর্জেন্টিনার সান ফার্নান্দো বিমানবন্দরের কাছে গাছে ও প্রাচীরের দেয়ালে ধাক্কা খায় একটি বিমান। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে। তাতে ঘটনাস্থলে মৃত্যু হয় বিমানের ২ পাইলটের। ১৭ ডিসেম্বর হাওয়াই দ্বীপপুঞ্জের হুনুলুলু বিমানবন্দরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে একটি পণ্যবাহী বিমান। তবে ঠিক কী কারণে বিমান বিধ্বস্ত হয় তা এখনও স্পষ্ট নয়। বিমানগুলো ভেঙে পড়ার নেপথ্যে কোথাও প্রতিকূল আবহাওয়া, কোথাও প্রযুক্তিগত ত্রুটিকে দায়ী করা হচ্ছে। তবে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে আরও সুরক্ষাবিধি প্রণয়ন করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৃষ্টি ঘটক, ৭১। বেজিংয়ে CR-450 নামে একটি উচ্চগতির ট্রেনের পরীক্ষামূলক সংস্করণ উন্মোচন করেছে চীন। এটি ঘন্টায় সর্বোচ্চ ৪৫০ কিলোমিটার গতিতে চলতে পারবে। এই দ্রুতগতির ট্রেন চীনের পরিবহন খাতে গতি, জ্বালানি দক্ষতা এবং উন্নত ব্রেকিং প্রযুক্তির উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরেছে। চায়না রেলওয়ে জানিয়েছে, দ্রুতগতির ট্রেনটি বাণিজ্যিকভাবে ৪০০ কিলোমিটার গতিতে পরিচালিত হবে। এর জ্বালানি দক্ষতাও উন্নত করা হয়েছে। চলার সময়ে গতিরোধী শক্তি ২২% কমানো এবং তুলনামূলক ওজন কমেছে ১০%। ট্রেনের ভেতরকার শব্দের মাত্রা কমেছে ২ ডেসিবেল। যাত্রীর বসার স্থান বাড়ানো হয়েছে ৪%। ট্রেনটিতে নিয়ন্ত্রণ, চালকের ইন্টারফেস, নিরাপত্তা পর্যবেক্ষণেও এসেছে নতুনত্ব। উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহার করা হয়েছে উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন প্রযুক্তি। চায়না রেলওয়ে জানিয়েছে, এই প্রোটোটাইপের উৎপাদন ২০২৪ সালে শুরু হয়েছে। বছরের একেবারে শেষে এসে আরও এক মাইল ফলক অর্জন করেছে ভারতের স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো। সোমবার স্পেস ডকিং পরীক্ষা বা স্পেডেক্স অভিযানটি সফলভাবে শুরু করেছে সংস্থাটি। এর মাধ্যমে মহাকাশে দুটি মডিউল একে অপরের সঙ্গে সংযুক্ত বা ডকিং করার প্রযুক্তিতে এক ধাপ এগিয়ে গেল দেশটি। এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন এই প্রযুক্তি ব্যবহারে সফলতা পেয়েছে। এবার চতুর্থ দেশ হিসেবে এই তালিকায় নাম জুড়ে গেল ভারতের। মহাকাশে ভারতের নিজস্ব স্পেস স্টেশন নির্মাণে ব্যাপক ভূমিকা রাখবে ইসরোর এই অভিযান। সোমবার রাত ১০টায় ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস প্যাড থেকে উৎক্ষেপণ করা হয়েছে
PSLV C-60 রকেটটি। সাথে ছিল দুটি ছোট মডিউল, প্রতিটি মডিউলের ওজন 220 কেজি। এদিকে কৃষক বিদ্রোহে অচল ভারতের পাঞ্জাব। তাদের দাবি মানেনি কেন্দ্র, এমনকি আলোচনাতেও বসতে রাজি হননি তারা। সোমবার এই অবরোধের প্রভাব পড়েছে রাজ্যটির বিভিন্ন জায়গায়। কৃষকদের বিক্ষোভের কারণে 221টি ট্রেন বাতিল করা হয়েছে, অবরুদ্ধ রাস্তাঘাটও। স্থানীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল থেকেই পাঞ্জাবের বিভিন্ন জায়গায় জড়ো হতে শুরু করেন কৃষকরা। জালন্ধর দিল্লি জাতীয় সড়ক, অমৃতসর দিল্লি হাইওয়ের ওপর বসে পড়েছে কৃষকরা। ফলে এইসব রাস্তায় যান চলাচল বন্ধ। এছাড়া মোহালিতে বিমানবন্দরে যাওয়ার পথও অবরোধ করে রেখেছেন কৃষকরা। সংযুক্ত কিষাণ মোর্চা এবং কিষাণ মজদুর মোর্চার ডাকে আবারও পথে নেমেছেন কৃষকরা। এর আগে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, MSP, কৃষি ঋণ মওকুফ, পেনশনের ব্যবস্থা এবং বিদ্যুতের বিল না বাড়ানো সহ 13 দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়ালে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে মঙ্গলবার। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার একটি আদালত মঙ্গলবার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার অনুমোদন করেছে বলে দেশটির তদন্তকারী কর্তৃপক্ষ জানিয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া বর্তমান কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে এটাই প্রথম গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ CIOকে উদ্ধৃত করে বলেছে, বর্তমান এই গ্রেপ্তারি পরোয়ানা 6ই জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে এবং এটি প্রয়োগ করা হলে ইউনকে ডিটেনশন সেন্টারে আটক রাখা হবে বলে আশা করা হচ্ছে। এর আগে গেল 3রা ডিসেম্বর সামরিক আইন জারি করার সিদ্ধান্তের কারণে 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে তাকে অভিশংসন এবং ক্ষমতা থেকে বরখাস্ত করা হয়। অবরুদ্ধ গাজা উপত্যকায় শীতের তীব্রতা ও প্রতিকূল আবহাওয়ায় একের পর এক শিশুর মৃত্যু হচ্ছে। সোমবার সকালে আল-আকসা শহীদ হাসপাতালে 1 মাস বয়সের শিশু আলী আল বাতরান মারা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তীব্র শীতই তার মৃত্যুর কারণ। এখনই পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা করছেন তারা। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। প্রচণ্ড শীতে 1 মাসের নবজাতককে হারিয়ে পাগল প্রায় গাজার বাসিন্দা ইয়াহিয়া আল বাতরান। মাত্র একদিন আগে ঠান্ডায় জমে আলী আল বাতরানের যমজ ভাই জুমা আল বাতরান মধ্য গাজার দের আল বালার একটি শরণার্থী শিবিরে মারা গেছে। সন্তান হারানোর শোক কিছুতেই সইতে পারছেন না বাবা ইয়াহিয়া। আনুমানিক ভোর 3টার দিকে আমি জেগে উঠে দেখি আমার স্ত্রী তখনও সজাগ। আমি তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। সে বলল যে সে 1 ঘন্টা ধরে জুমাকে জাগানোর চেষ্টা করছে, কিন্তু সে ঘুম থেকে উঠছে না। আমি আলীর কথা জিজ্ঞাসা করায় বলল সেও জেগে উঠছে না। আমি তাদের এভাবে টোকা দিতে লাগলাম। জুমাকে ধরে দেখি সে সাদা হয়ে বরফের মতো জমে গেছে। আমি ওকে নিয়ে দৌড়ে বের হলাম। গাজার সরকারি অফিস বলছে, বড় ধরনের শৈত্যপ্রবাহ ও হিমপ্রবাহের কারণে বাস্তুচ্যুত আশ্রয় শিবিরগুলোতে মৃতের সংখ্যা বেড়ে 7 জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে গাজা সরকার সতর্ক করে বলেছে, শীতকালীন ঝড় ও ভয়াবহ হিমপ্রবাহে বাস্তুচ্যুত মানুষদের জীবনকে ঝুঁকিতে ফেলেছে। ইসরায়েলি দখলদার বাহিনীর নির্মম আগ্রাসনের ফলে সেখানকার মানুষ বাড়িঘর হারিয়ে আশ্রয় শিবিরে বাস করছে। তবে এসব আশ্রয় শিবির শীত প্রতিরোধে সম্পূর্ণ অকার্যকর। গাজায় ঠান্ডা আবহাওয়ায় এরই মধ্যে অন্তত 7 শিশুর মৃত্যু হয়েছে। এমনকি আমাদের এক সহকর্মী আহমেদ আল জাহারনেহকেও প্রচণ্ড ঠান্ডার কারণে তাঁবুর ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে। শীত মৌসুমে গাজা উপত্যকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এখানে প্রায় 20 লাখ মানুষ জরাজীর্ণ তাঁবুতে বসবাস করছে। গাজার কর্মকর্তারা বলছেন, আবহাওয়ার অবনতির কারণে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও সংকটজনক হতে পারে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের তাৎক্ষণিক হস্তক্ষেপ প্রয়োজন। এদিকে এই মানবিক বিপর্যয়ের জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেছে গাজা প্রশাসন। এক বিবৃতিতে তারা বলছে, ইসরায়েলি দখলদার বাহিনীর আগ্রাসন ও গণহত্যার কারণে মানবিক পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সের মতো দেশগুলো এই হত্যাযজ্ঞের অংশীদার। শিগগিরই এই বর্বরতা বন্ধের আহ্বানও জানিয়েছে গাজাবাসী। মাহফুজুর রহমান, ৭১।
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে অবস্থিত একটি অস্ত্রের গুদামে বিস্ফোরণের ঘটনায় 11 জনের মৃত্যু হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি বলছে ইসরায়েলি হামলা থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে, তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা ওই এলাকায় কোনো বিমান হামলা চালায়নি। সেদিন দামেস্ক থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত বাণিজ্যিক এলাকা আদ্রায় এই দুর্ঘটনা ঘটে। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত 3 মাসের রেকর্ড ওমরা যাত্রী দেখেছে সৌদি আরব। সোমবার এক বিবৃতিতে সৌদির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে 2024 সালে 62,54,751 জন যাত্রী ওমরা পালন করেছেন। আরব আমিরাতের সংবাদ মাধ্যম গালফ নিউজ এই তথ্য জানিয়েছে। সৌদির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে 2024 সালের জুলাই থেকে সেপ্টেম্বরে 2023 সালের একই সময়ের তুলনায় 35% বেশি ওমরা যাত্রী সৌদিতে গেছেন। তার মধ্যে 57.4% পুরুষ এবং 42.6% নারী ছিলেন। রাশিয়া ও ইউক্রেন কয়েকশো যুদ্ধবন্দী বিনিময় করেছে। সংযুক্ত আরব আমিরাত ইউএই এর মধ্যস্থতায় এই বন্দী বিনিময় হয়েছে। সোমবার রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দেশটির হাতে থাকা 150 জন ইউক্রেনীয় সেনাকে সমান সংখ্যক রুশ সেনার বিনিময়ে হস্তান্তর করা হয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন 189 ইউক্রেনীয় সেনা দেশে ফিরেছেন। তিনি আরও বলেন মুক্তি পাওয়া সেনাদের মধ্যে আজভস্তাল এবং মারিউপোল, চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং স্নেক আইল্যান্ডের সুরক্ষারক্ষীরা ছিলেন। চীনের রাষ্ট্রীয় মদতপুষ্ট একটি হ্যাকার গোষ্ঠী যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করেছে। এর মধ্য দিয়ে মন্ত্রণালয়ের ওয়ার্কস্টেশন এবং অগোপনীয় কিছু নথিতে ঢুকতে পেরেছে হ্যাকাররা, এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। জানা গেছে ডিসেম্বরের শুরুর দিকেই ঘটনা ঘটেছে। অর্থ মন্ত্রণালয় আইন প্রণেতাদের ঘটনাটি সম্পর্কে জানানোর জন্য একটি চিঠি দেওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। এই হ্যাকিংয়ের ঘটনাকে একটি বড় ঘটনা হিসেবে চিহ্নিত করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। তারা বলছে এর প্রভাব খতিয়ে দেখতে এফবিআই এবং অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করছে তারা। তবে ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত চীনা দূতাবাসের এক মুখপাত্র বলেছেন কাদা ছড়াছড়ির অংশ হিসেবে এবং কোনো ভিত্তি ছাড়াই এমন অভিযোগ করা হয়েছে। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।